আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, এইচএসসি অ্যান্ড এসএসসি এক্সাম প্রিপারেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। আশা করি প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও এবং অনুশীলন করো তাহলে পরীক্ষায় এই অধ্যায় থেকে আসা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা ভালোভাবে লিখতে পারবে এবং এই অধ্যায় থেকে আসা রচনামূলক প্রশ্নগুলোর উত্তরও তোমাদের কাছে সহজ মনে হবে। তাহলে চলো প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। 1 নাম্বার, 3+5 = 10 কিভাবে সম্ভব? ব্যাখ্যা করো। উত্তর, এটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব, কারণ সাধারণ দশমিক পদ্ধতিতে 3 এবং 5 যোগ করলে 8 হয়, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক অর্থাৎ 0 থেকে 7 8টি সংখ্যা থাকে এবং অক্টাল 7-এর পরের সংখ্যাটি হলো 10। যেহেতু অক্টাল পদ্ধতিতে 8 বা 9 বলতে কোনো অঙ্ক নেই, তাই 3 এবং 5 যোগ করলে যোগফল 8 হলে তা অক্টাল বেস 8 দ্বারা বিয়োগ করতে হয়, অর্থাৎ অক্টাল পদ্ধতিতে যে বেস 8 দ্বারা এটাকে বিয়োগ করতে হয়, ফলে বিয়োগফল হয় 0 এবং হাতে থাকে ক্যারি 1। এই ক্যারি বামে বসে যোগফল 10 হয়। সুতরাং অক্টাল পদ্ধতিতে 3+5 = 10 সম্ভব। 2 নম্বর, 9+7 = 10 কিভাবে সম্ভব? ব্যাখ্যা করো। এটি প্রথম প্রশ্নের ন্যায় কিছুটা মনে হলো এখানে কিছুটা ভিন্নতা আছে। এটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব, কারণ দশমিক পদ্ধতিতে 9 এবং 7 যোগ করলে 16 হয়, কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত্তি হলো 16। হেক্সাডেসিমাল পদ্ধতিতে 15 পর্যন্ত অর্থাৎ 0 থেকে 9 এবং a থেকে f, a = 11, b = 12, এরকম f পর্যন্ত 15 থাকার পর 16 নম্বর মানটিকে 10 হিসেবে লেখা হয়, অর্থাৎ 16কে হেক্সাডেসিমালে রূপান্তর করলে তার মান হয় 10। তাই হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতিতে 9+7 = 10 এটা লেখা সম্ভব। 3 নম্বর, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান 3টি বিষয়ের উপর নির্ভর করে বুঝিয়ে লেখো। প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে। কেমন? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান কয়টি বিষয়ের উপর নির্ভর করে তা বুঝিয়ে লেখো। উত্তর একই হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার সঠিক মান জানতে 3টি তথ্যের প্রয়োজন হয়। বিষয় 3টি হলো কি? প্রথম, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান। দ্বিতীয়টি, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, যেমন ডেসিমালের ভিত্তি 10, বাইনারি ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8 এবং হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16। 3 নাম্বার, অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। যেমন একটা উদাহরণ বলি, 1 এবং 2 এটা মিলে প্রথমে হয় 12। এখন 2 যদি আবার প্রথমে নিয়ে আসি তাহলে হয় 21। এখানে 2 এর মানটার একটা ভ্যালু আছে, অর্থাৎ যখন সে দ্বিতীয় স্থানে ছিল তখন এর মান ছিল 2, কিন্তু যখন সে প্রথম অবস্থানে আসছে এর মান হয়ে গেছে 20। ঠিক একইভাবে অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মানের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান নির্ভর করে। 4 নাম্বার, বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা 1-9 ব্যাখ্যা করো। উত্তর, বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। বিসিডি কোনো এক সংখ্যা পদ্ধতি নয়, এটি একটি কোড। পক্ষান্তরে বাইনারি একটি পূর্ণাঙ্গ সংখ্যা পদ্ধতি। যেমন দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে আলাদাভাবে 4 বিট বাইনারিতে রূপান্তর করাকে বিসিডি কোড বলে। যেমন বিসিডি কোড হলো 13-এর 0001, এটা হলো 1 এর কোড, এবং 0011 এটা হলো 3 এর কোড। কিন্তু 13 এর প্রকৃত বাইনারি সংখ্যা হলো কি? 1101। দেখা যাচ্ছে বিসিডি কোডের বিটের সংখ্যা বেশি লাগে কিন্তু বাইনারিতে কম লাগে, তাই এরা এক নয়। 5 নাম্বার, ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ বুঝিয়ে লেখো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিকোড হলো বিশ্বের ছোট বড় সব ভাষার বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে ব্যবহারের জন্য তৈরি একটি সর্বজনীন কোড। আগে ব্যবহৃত এসকি কোড ছিল 8 বিটের, যা দিয়ে মাত্র 256টি চিহ্ন প্রকাশ করা যেত। এতে বাংলা, চীনা বা আরবির মতো বড় ভাষার সব বর্ণ জায়গা পেত না। ইউনিকোড হলো 16 বিটের কোড, যা দিয়ে 65,536টি আলাদা চিহ্ন সুনির্দিষ্ট করা যায়। এর ফলে বাংলা সহ পৃথিবীর সকল ভাষার বর্ণকে কম্পিউটার কোডে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, তাই এটি একটি আশীর্বাদ। কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যক্রমে 2 এর পরিপূরক গুরুত্বপূর্ণ কেন? উত্তর, কম্পিউটারের ভেতরের সার্কিটকে সরল ও সাশ্রয়ী করতে 2 এর পরিপূরক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটারের ভেতরে মূলত যোগের সার্কিট অ্যাডার থাকে। 2 এর পরিপূরক ব্যবহার করলে যে কোনো বিয়োগের কাজকেও যোগের মাধ্যমে সম্পন্ন করা যায়, অর্থাৎ আলাদা কোনো বিয়োগের সার্কিট তৈরি করতে হয় না। এতে কম্পিউটারের ভেতরে জটিলতা কমে আসে, খরচ বাঁচে এবং গাণিতিক হিসাব অনেক দ্রুত হয়। 7 নাম্বার, অ্যাসকি কোড বলতে কি বোঝায়? অ্যাসকি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, হলো কম্পিউটার এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় কোড। এটি সাধারণত 8 বিটের হয়ে থাকে। অ্যাসকি 8 কোড দিয়ে মোট 2^8 বা 256টি বর্ণ, সংখ্যা এবং বিশেষ চিহ্নকে আলাদাভাবে কম্পিউটারে বোধগম্য করে প্রকাশ করা যায়। কিবোর্ডের প্রতিটি বাটন বা অক্ষরের পিছনে একটি করে নির্দিষ্ট অ্যাসকি মান কাজ করে।
8 নম্বর, ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট ব্যাখ্যা করো। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। উত্তর, যে গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট সহ অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট যে কোনো লজিক সার্কিট তৈরি করা যায় তাকে সর্বজনীন গেট বলে। ন্যান্ড গেট দিয়ে এইসব করা সম্ভব। লজিক সার্কিটে আলাদা আলাদাভাবে মৌলিক গেট ব্যবহার না করে কেবলমাত্র ন্যান্ড গেট ডিজাইন করে যে কোনো জটিল সমীকরণ বা ডিজিটাল ডিভাইস যেমন অ্যাডার, এনকোডার তৈরি করা যায়। এই সর্বমুখী ব্যবহারের ক্ষমতার কারণেই ন্যান্ড গেটকে সর্বজনীন গেট বলা হয়। 9 নম্বর, এনকোডার ডিকোডারের বিপরীত বুঝিয়ে লেখো। উত্তর, এনকোডার এবং ডিকোডার দুটি বিপরীতমুখী ডিজিটাল লজিক সার্কিট। এনকোডারের কাজ হলো মানুষের ভাষা, অক্ষর বা চিহ্নকে কম্পিউটারের বোধগম্য বাইনারি কোডে রূপান্তর করা, যেমন কিবোর্ডে চাপ দিলে তা কোডে রূপান্তর হয়। অন্যদিকে ডিকোডারের কাজ হলো কম্পিউটারের সেই জটিল বাইনারি কোডকে পুনরায় মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা, যেমন মনিটরে অক্ষর প্রদর্শন করা। যেহেতু একটির কাজ অপরটির উল্টো, তাই এনকোডারকে ডিকোডারের বিপরীত বলা হয়। অ্যাডার একটি সমবায় সার্কিট ব্যাখ্যা করো। উত্তর, যে লজিক সার্কিটের আউটপুট শুধুমাত্র বর্তমান ইনপুটগুলোর উপর নির্ভর করে তাকে সমবায় বা কম্বিনেশনাল সার্কিট বলে। অ্যাডার তেমনই একটি সার্কিট। অ্যাডার কম্পিউটারের বাইনারি যোগের কাজ করে। এতে একাধিক মৌলিক বা যৌগিক লজিক গেট একসাথে যুক্ত থাকে। অ্যাডারের আউটপুট সাম এবং ক্যারি সম্পূর্ণরূপে ওই মুহূর্তে দেওয়া ইনপুট বিটগুলোর উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এখানে পূর্বের কোনো তথ্য মেমোরিতে জমা থাকে না, তাই অ্যাডারকে সমবায় সার্কিট বলা হয়। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন কীভাবে সম্ভব? উত্তর, দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেট যুক্ত করে একটি ফুল অ্যাডার তৈরি করা সম্ভব। একটি হাফ অ্যাডার মাত্র দুটি বিট যোগ করতে পারে, কিন্তু ফুল অ্যাডারে তিনটি বিট, দুটি সাধারণ বিট ও একটি পূর্বের ক্যারি বিট যোগ করতে হয়। প্রথম হাফ অ্যাডারে দুটি ইনপুট বিট যোগ করার পর সেই যোগফলের সাথে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি বিটটি যোগ করা হয়। এরপর দুটি হাফ অ্যাডারের ক্যারি আউটপুটকে একটি অর গেটের মধ্যে যুক্ত করলে ফুল অ্যাডারের চূড়ান্ত ক্যারি পাওয়া যায়। ফিলিপ ফ্লপ ও রেজিস্টারের মধ্যে সম্পর্ক বুঝিয়ে লেখো। উত্তর, ফিলিপ ফ্লপ হলো রেজিস্টার তৈরির মূল উপাদান। অনেকগুলো ফিলিপ ফ্লপ পাশে বসিয়ে সাজিয়ে একটি রেজিস্টার তৈরি করা হয়। ফিলিপ ফ্লপ হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা অস্থায়ীভাবে মাত্র এক বিট বাইনারি তথ্য 0 অথবা 1 ধরে রাখতে পারে। কম্পিউটার মেমোরিতে একাধিক বিট একসাথে সংরক্ষণ করার প্রয়োজন হয়, তাই n বিটের তথ্য জমা রাখার জন্য n সংখ্যক ফিলিপ ফ্লপকে একত্রে যুক্ত করে একটি রেজিস্টার তৈরি করা হয়। অর্থাৎ ফিলিপ ফ্লপ হলো একক আর রেজিস্টার হলো তার সমষ্টি। বাফার গেট এবং নট গেট এর মধ্যে পার্থক্য কী? উত্তর, বাফার গেট এবং নট গেট দুটি এক ইনপুট ও এক আউটপুট গেট হলেও এদের লজিক সম্পূর্ণ বিরোধী। বাফার গেটের ইনপুট যা দেওয়া হয় আউটপুটে ঠিক একই মান পাওয়া যায়, যেমন ইনপুট 1 হলে আউটপুট 1। এটি সিগন্যালের শক্তি বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। অপরদিকে নট গেটের ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে তার বিপরীত মান পাওয়া যায়, যেমন ইনপুট 1 হলে আউটপুট 0। একে ইনভার্টারও বলা হয়। XOR গেটকে কেন বিশেষ গেট বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। XOR গেটের আউটপুট বৈশিষ্ট্য সাধারণ মৌলিক গেটের মতো নয়, এটি একটি বিশেষ লজিক মেনে চলে। XOR গেটের নিয়ম হলো ইনপুট বিজোড় সংখ্যা 1 থাকলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। এটি মৌলিক গেট অ্যান্ড অর নট এর সমন্বয়ে তৈরি একটি যৌগিক গেট হলেও কম্পিউটারের গাণিতিক সার্কিট বা অ্যাডার তৈরিতে এটি সরাসরি অপরিহার্য ভূমিকা পালন করে। এটি বিশেষ গাণিতিক গুণের জন্য একে বিশেষ গেট বলা হয়। লজিক সার্কিটে ট্রুথ টেবিল বা সত্যক সরণির ভূমিকা কী? উত্তর, সত্যক সরণি হলো এমন একটি টেবিল যার মাধ্যমে কোনো লজিক সার্কিটের সম্ভাব্য সকল ইনপুটের সাপেক্ষে আউটপুটের মান কেমন হবে তা সহজে চিত্রিত করা যায়। একটি ডিজিটাল সার্কিট কিভাবে কাজ করছে বা তার সমীকরণটি সঠিক কিনা তা ল্যাবরেটরিতে পরীক্ষা করার আগেই এই টেবিলের সাহায্যে সহজে যাচাই করে নেওয়া যায়। সার্কিটের ভুল ত্রুটি ধরা এবং সরলীকরণের কাজে সত্যক সরণি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরকম গুরুত্বপূর্ণ পড়াশোনা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।